দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, যেমন কথা তেমন কাজ। ফাইল খুলল আরজি করের। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেও ফের কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্তভার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর সিবিআই এর নেতৃত্বে এসআইটি গঠন। এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিভাবে কাজ করবে? দেখুন, টিম গঠনের 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দেবে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম। নির্দেশ বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের। যেমন কথা তেমন কাজই সরকারের তরফে। আরজিকর ফাইল খোলার কথা ছিল আর তা অবশেষে খুলল। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করেও কেন্দ্রীয় এজেন্সিকেই তদন্তভার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পূর্বাঞ্চলের যুগ্ম ডিরেক্টর সিবিআই এর নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন। টিম গঠনের 48 ঘন্টার মধ্যে হাইকোর্টকে রিপোর্ট দেবে সিট। নির্দেশ বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। আরজিকর ধর্ষণ খুনে সিবিআই তদন্তে প্রশ্ন হাইকোর্টের। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সহকর্মী অর্ণব হাজরার সঙ্গে। অর্ণব, বিচারপতি শম্পা সরকার বলে দিলেন ত্রুটিপূর্ণ তদন্ত রিপোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে আজকে এই আরজিকর মামলা শুনানি হয় এবং এর আগের দিনে যেমনটা বলেছিল ডিভিশন বেঞ্চ, এই অভয়ার পরিবারের 38টা প্রশ্ন রয়েছে মূল। এই 38টা প্রশ্ন তারা কোনোভাবেই যে বিচার হয়েছে তাতে তারা সন্তুষ্ট হচ্ছে না, তাই তারা রি-ইনভেস্টিগেশন চেয়েছিল। অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে, অর্থাৎ 8ই অগস্ট রাত এবং 9ই অগস্ট সকাল, এই সময় কাল থেকে অর্থাৎ সেই ডিনার করার মধ্য দিয়ে আরো কয়েকজনের সাথে অভয়া ডিনার করেছিল এবং তারপর থেকে শ্মশানে তড়িঘড়ি নিয়ে গিয়ে লাইন ব্রেক করে তার দেহ সৎকার করে দেওয়া, এই পুরো ঘটনাটায় একাধিক তাদের অভিযোগ ছিল। এই অভিযোগগুলোই রিভিজিট করবে, রি-এক্সামিন করবে সিবিআই। তবে যে সিবিআই অফিসারের নেতৃত্বে তদন্ত হচ্ছিল সীমা পাহুজা, তিনি তদন্তের মধ্যে থাকবেন কিনা আদালত নির্দিষ্ট করেনি। এই রিভিজিট, রি-এক্সামিন এবং ঘটনা ডিনার থেকেই শুরু হয়েছিল। সেই ডিনার থেকে একেবারে অন্ত্যেষ্টি পর্যন্ত বা শ্মশানঘাট পর্যন্ত, অভয়ার দেহ সৎকার পর্যন্ত পুরো যা যা ঘটেছে পুরো জায়গাটাতেই রিভিজিট করবে সিবিআই এবং রি-এক্সামিন করবে। এক্ষেত্রে ইস্টার্ন জোনের যিনি যুগ্ম অধিকর্তার দায়িত্ব সামলাচ্ছেন সিবিআই এর, নিশ্চিতভাবে কোন একজন ডিআইজি আধিকারিকের সিবিআই অফিসার হবেন, তার নেতৃত্বে 3 সদস্যের টিম তৈরি করবে সিবিআই এবং সেই 3 সদস্য কারা হবে সেটা সিবিআই ঠিক করবে। কিন্তু 48 ঘন্টার মধ্যে এই টিম তৈরি করে তদন্ত শুরু করতে হবে। 25শে জুন তারা রিপোর্ট দেবে এবং এক্ষেত্রে পরিবার যা চেয়েছিল কার্যত রি-ইনভেস্টিগেশন, তাতে এই পুনরায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল। এই দিক থেকে অবশ্যই এটা একটা নজিরবিহীন বা নজির হয়ে থাকলো, কারণ একটা বিচার সম্পূর্ণ হয়েছে, বিচারে একজনই দোষী সাব্যস্ত হয়েছে, জেলবন্দি রয়েছে, আমৃত্যু কারাদণ্ড মাথায় নিয়ে সঞ্জয় রায়। এই অবস্থায় ওই আরজিকরের নিহত চিকিৎসকের পরিবারের আবেদন মেনে কলকাতা হাইকোর্ট পুনরায় তদন্তের নির্দেশ দিল সিবিআই সিট তৈরি করে এবং 25শে জুনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করতেও বলা হয়েছে। এবং এক্ষেত্রে ত্রুটি বিচ্যুতির বিষয়টি সামনে এসছে, কারণ এর আগে মামলাটি যখন বিচারপতি অর্ণব, একটা বিষয় হচ্ছে যে সঞ্জয় রায়, প্রশ্ন উঠেছিল একজনকেই শুধুমাত্র পেয়েছে সিবিআই, একজনকেই শুধুমাত্র, তাও আজীবন মৃত্যুদণ্ড দিতে পেরেছে আদালত। এই ত্রুটি বিচ্যুতি কি এই কারণেই সিবিআই রিপোর্টে বলছেন বিচারপতি শম্পা সরকার? এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই পুরো ঘটনাটায় তারা যা যা করেছে সেই নিয়ে একটা কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেয়। সেই রিপোর্ট ডিভিশন বেঞ্চ খুঁটিয়ে পড়ে এবং তাতে প্রিজাইডিং জজ বিচারপতি শম্পা সরকার সিবিআই এর উদ্দেশ্যে মন্তব্য করেন। সিবিআই যে রিপোর্ট দাখিল করেছে সেই রিপোর্টের মধ্যে ল্যাব এই শব্দটি বিচারপতি বলেছেন, ল্যাব তারা খুঁজে পেয়েছেন এবং ত্রুটি বিচ্যুতি তারা দেখতে পেয়েছেন সিবিআই। তখনই সিবিআই তরফে উত্তর দেওয়া হয় যে ত্রুটি বিচ্যুতির অংশটা বিচারপতি উল্লেখ করছেন রিপোর্টে তিনি লিখেছেন, এই ত্রুটি বিচ্যুতি সিবিআই এর জন্য নয়, এটা কলকাতা পুলিশ
পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের জন্য। এবং এক্ষেত্রে সিবিআই বারবার বলছিল যে 8 ঘন্টার সিসিটিভি ফুটেজ, তার মধ্যে একটা বড় অংশ টেকনিক্যাল ঠিক করে তারা দেখতে পাচ্ছে না। পোস্টমর্টেম হচ্ছে যে টেবিলে, সেখানে যে ভিডিওগ্রাফি, সেই ছবিটা তো নিভু আলোর মধ্যে করা হচ্ছে। এইরকম একাধিক যে খামতির জায়গাগুলি সিবিআই ত্রুটির কথা মেনে নিল। সিবিআই বলছে এই ত্রুটিটা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের জন্য। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, পরিবারের অভিযোগ ছিল, আজকে আরো একটি অভিযোগ তারা করলো যে ডিনার 8ই অগস্ট 2024 অভয়া ডিনার করেছিল আরো কয়েকজনের সাথে, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তর পাচ্ছে না অভয়া পরিবার। সেদিন রাত্রে যে অনলাইন যে খাবারের সার্ভিস যেগুলি আমরা বলি, সেখান থেকে যে খাবার এসেছিল, যে ব্যক্তি খাবার পরিবেশন দিয়েছিলেন তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? পরিবারের দাবি উত্তর হচ্ছে না। এইরকমই একাধিক ফাঁকফোকর রয়েছে। এই ফাঁকফোকরগুলো রিভিজিট করা প্রয়োজন, রি-এক্সামিন করা প্রয়োজন। তাই পুনরায় তদন্তের নির্দেশ দিল এবং অভয়ার পরিবারের যে মূল 38টা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই সিবিআই পুনরায় তদন্ত শুরু করবে। 8ই অগস্ট 2024 ডিনারে বসেছিল যখন অভয়া, সেই সময় থেকে একেবারে ওই শ্মশান যাত্রা পর্যন্ত পুরো সময়টা জুড়ে। আমি বলছি যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে শম্পা সরকার বিচারপতির মন্তব্য যে 1 বছর 7 মাসের তদন্ত নিয়ে কিছু তেমন নেই। প্রথম প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন 7ই অক্টোবর ঘটনা ঘটেছিল, অগস্ট 9 তারিখ সকাল থেকে জানাজানি হয়, দুপুরের পর জানাজানি হয় এবং প্রথমে কলকাতা পুলিশ কয়েকদিন তদন্ত করে। 14 তারিখ অগস্ট মাসে তার তদন্ত হাতে নেয় সিবিআই এবং তারপর 7ই অক্টোবর চার্জশিট দেয় সিবিআই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত করে। তারপর থেকে 1 বছর 7 মাস যে সিবিআই ফার্দার ইনভেস্টিগেশন করছে, বাংলায় বললে যে তদন্ত চলছিল সেটার কন্টিনিউয়াস যে প্রসেস ছিল, এই 1 বছর 7 মাসে কি কি করলো সিবিআই তার নির্দিষ্ট কোনো রিফ্লেকশন এই রিপোর্টে নেই, সিবিআই এর দেওয়া রিপোর্টে নেই। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এই 1 বছর 7 মাসে সিবিআই তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের নামে কি করলো, কত জনের সাক্ষ্য নিল, কত গুরুত্বপূর্ণ নথি বা সাক্ষ্য তারা ক্রস চেক করতে পারলো। বিচারপতি শম্পা সরকার আর এক তাকে সুর চড়িয়ে তিনি বলেন যে রিপোর্টটা দিয়েছে সিবিআই, সেই রিপোর্টে তো 1 বছর 7 মাসের তদন্তের নির্যাস নিয়ে কোনো কিছু নেই, কার্যত তারা এই করেছে ওই করেছে। কার্যত যে জাজমেন্ট হয়েছে, জাজমেন্টে যে কথাগুলি লেখা রয়েছে তাহলে সেটারই অনুরূপ কিছু শব্দ রয়েছে। এই জায়গা থেকেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে সিবিআই জানায় 70 থেকে 80 জনের সাক্ষ্য তারা ওই 1 বছর 7 মাসে নিয়েছে। কিন্তু বিচারপতিদের প্রশ্ন, কিন্তু সেই সাক্ষ্যগুলো এমন নয় যে বিচারে তার কোনো একটা অংশ হিসেবে সেটা অন্তর্ভুক্ত হতে পারছে, বড় আকার আছে। কাজে পরিবারের যে 38টা প্রশ্ন, যে অভিযোগ যে আদৌ প্লেস অফ অকারেন্স ওই সেমিনার রুম নাকি 7ম তল যেখানে সন্দীপ ঘোষের অর্থোপেডিক্সের চেম্বার ছিল, এই বিষয়গুলির জন্যই রিভিজিট করা প্রয়োজন, পুরো ঘটনা এক্সামিন করা প্রয়োজন। তাই এই পুনরায় তদন্তের নির্দেশ, যা অভয়ার তোলা প্রশ্নগুলির উত্তর আকারে আসবে এই রিভিজিট বা রি-এক্সামিনে সিবিআই সিটের তদন্তে। রক্ষা কবচ দিয়েছে কোর্ট, কিন্তু নীতি শিক্ষাও তিনি পেয়েছেন। রক্ষা কবচ দিলেও নীতি শিক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি একজন সাংসদ, তার ভাষার সম্পর্কে সংযত হওয়া উচিত। 3 বারের সাংসদ কেন এমন মন্তব্য করবেন, এই প্রশ্ন তুলে নীতি শিক্ষাও দেওয়া হয়েছে। অভিষেকের কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, ভোটের আগে কেন এমন মন্তব্য প্রশ্ন করেছেন বিচারপতি। 4 মের পর ফল অন্যরকম হলে কি হতো, প্রশ্ন বিচারপতির। অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের, আর নাম না করে শাহকে নিয়ে অভিষেকের মন্তব্যে মামলা। আরো একবার জানিয়ে রাখি, রক্ষা কবচ তিনি পেয়েছেন, কিন্তু তারপরেও তাকে নীতি শিক্ষা কোর্টের 3 বারের সাংসদ, তিনি কেন এমন মন্তব্য করবেন, কেন এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করবেন অভিষেক, ভোটের আগে কেন এমন মন্তব্য প্রশ্ন তুলেছেন বিচারপতি। 4 মের পর ফল যদি অন্যরকম হতো তাহলে কি হতো, অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আমরা কোর্টের থেকে প্রোটেকশন চেয়েছিলাম, কারণ আমাদের এটা মনে হচ্ছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কমপ্লেনটা করা হয়েছে।
এবং কোর্ট ওনাকে প্রোটেকশন দিয়েছে যে ওনার কাছে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, অ্যারেস্ট করা যাবে না। আর ইনভেস্টিগেশন যেমন চলবে, ওনার যা যা পুলিশের যা ওনার থেকে জানার থাকবে সেটা পুলিশ জানতে পারে, কিন্তু নোটিশ দিলে 48 আওয়ার্সে 48 ঘন্টার নোটিশ ওনাকে দিতে হবে এবং তারপরে উনিকে কমপ্লাই করবেন। মাননীয় মহামান্য আদালত অন্তত 3বার এই মন্তব্য করেছেন যে এরকম সুপার পাওয়ার পোস্টে এবং এই রকম ব্যক্তিত্ব হওয়া পরেও ইনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কীভাবে করলেন, ওনার কাছেও এটা আশ্চর্যের ব্যাপার এবং এই তদন্ত হওয়া উচিত। বিএনএসের সেকশন অনুযায়ী ওনাকে 48 ঘন্টা আগে নোটিশ দেওয়া হবে, সেই নোটিশ অনুযায়ী উনি হাজিরা দেবেন। নোটিশের মান্যতা না দেন তাহলে তদন্তকারী সংস্থা কোর্টে এটা মেনশন করে কোর্ট যেটা বিচার করবেন সেই ধরনের অর্ডার পাস করবেন। যে বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি। একজন সাংসদ, একজন জননেতা, তিনি কি করে এই ধরনের মন্তব্য করতে পারেন? তার এই মন্তব্য উস্কানিমূলক বলেই মনে করছে কোর্ট। পাশাপাশি এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন আমাদের নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য, কথা বলেছেন সহকর্মী প্রিয়াঙ্কার সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের। 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ যেমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তার আগে যে পর্যবেক্ষণ বিচারপতি একেবারে ক্ষুব্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই শালীনতা নিয়ে, সেই মন্তব্য নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। রক্ষা কবচ 31শে জুলাই পর্যন্ত দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু শর্ত রাখলেন এবং সেই শর্তের মধ্যে বিদেশ যেতে পারবেন না, বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে বা তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ পাঠাতে হবে 48 ঘন্টা আগে, এই সমস্ত শর্ত রাখলেন। কিন্তু তার আগে, এটা হচ্ছে আরামবাগে 29শে এপ্রিলের আগে, দ্বিতীয় দফার ভোটের আগে আরামবাগে গাড়ির ছাদে দাঁড়িয়ে যে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, পর্যবেক্ষণে মন্তব্য করেছিলেন যে একজন তৃণমূল সাংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি কিভাবে এ ধরনের হুঁশিয়ারি দিতে পারেন। অমিত শাহ এসে যেটা বারবার বলেছিলেন, তোলাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি, ধর্ষক যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন প্রধানমন্ত্রীর নাম না করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি জল্লাদ বলেছিলেন, আরো অনেক কিছু বলেছিলেন, সেটা শোনাবো তোমাদের দর্শকদেরকে। একেবারে সঙ্গে থাকো, শুনিয়ে নি দর্শকদের ঠিক সেদিন কি বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অয়ন, রাজনৈতিক নেতাদের এহেন মন্তব্য, ভাষার মর্যাদা নিয়ে সরাসরি প্রশ্ন উঠে যায়। একেবারে জনসমক্ষে এইভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো প্রশ্ন তুলেছেন সৌগত ভট্টাচার্য, বিচারপতি, হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য, যে একজন জনপ্রতিনিধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার গুরুত্ব অনেক বেশি। কিন্তু কেন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন হয়তো ভোটের আগে তো খুব উত্তেজনা ছড়ায়, সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে হয়তো বলে ফেলেছেন। তারপরেও সৌগত ভট্টাচার্য, বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে অনড়। যে আপনি কি মনে করেন যে একজন জনপ্রতিনিধি এই রকম মন্তব্য কখনো করা উচিত? আপনি কি মনে করেন যে একজন জনপ্রতিনিধি, একজন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা রাজনৈতিক নেতৃত্বকে এইভাবে আক্রমণ করতে পারেন, এই রকম হুঁশিয়ারি দিতে পারেন, এরকম জল্লাদ বলতে পারেন? বিচারপতি সৌগত ভট্টাচার্য বারবার এই প্রশ্ন তুলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে অয়ন একবার নয়, মানুষ উত্তেজনাবশত বলে ফেলেছে জনসমক্ষে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারবার এহেন মন্তব্য করেছেন। ফলতায় তিনি মন্তব্য করেছেন নির্বাচনী প্রচারে গিয়ে। শোনাই দর্শকদের, সঙ্গে থাকো অয়ন। জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। अमित शाह ऐसे बोलছে तृणमूल के सब घुस जाओ अंदर नहीं तो उल्टा करके सीधा कर दिया जाएगा। के बोलছে?
গুজরাটের গুন্ডা। আমি খালি বলেছি যদি সৎ সাহস থাকে 4 তারিখ অমিত শাহ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। অয়ন, যে মন্তব্য বিচারপতি করলেন যে 4 মে যদি ফলাফল অন্যরকম হতো তাহলে তো আরো অনেক কিছুই হতে পারতো। এই সেইখান মন্তব্য তো থেকেই যথেষ্ট তো প্রশ্ন যুক্তিসঙ্গত। তুলছেন যে আইন শৃঙ্খলার বিষয়, এটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়। এই যে মামলাটা হয়েছে সেটা এই আরামবাগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিতর্কের পরিপ্রেক্ষিতে, কিন্তু ফলতাতেও যা বলেছেন সেটা খুব প্রচ্ছন্নভাবে হুমকি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি, এবং সেইখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্যর প্রশ্ন, পর্যবেক্ষণ, মন্তব্য যে যদি 4 তারিখে অন্যরকম ফল হতো তাহলে কি হতো, তাহলে কি গোটা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়তো, খুন হতো, রক্তপাত হতো, এই রকম ভাবেই বিচারপতি আশঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও তাকে রক্ষা কবচ দিয়েছেন এবং তদন্ত চলবে, এই মন্তব্য নিয়ে তদন্ত চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই আবেদন করেছিলেন রক্ষা কবচের জন্য, সেই রক্ষা কবচ পেলেন, কিন্তু তদন্ত চলবে। এবার রাজ্য কিভাবে তদন্ত চালাবে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে ফলতাটাও এর সঙ্গে জুড়বে কিনা যেটা আমরা শোনালাম, সেই বিষয়গুলো এখন নজরে রাখবো আমরা, কারণ একেবারে তদন্তে আমাদের প্রত্যেকের নজর থাকবে। ধন্যবাদ অয়ন। কথা বলছিলাম নিউজ 8-এর অয়ন ভট্টাচার্যের সঙ্গে। 2024 পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে যেসব হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে শরণার্থীর মর্যাদা, আর অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। অভিবাসন এবং বিদেশি আইন বাংলায় কার্যকর করার পর স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সিএর অন্তর্ভুক্ত যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। হিন্দু শরণার্থী 2024 সাল পর্যন্ত ধর্মীয় অত্যাচারের কারণে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন যারা, তাদের সবাইকে আশ্রয় দেওয়া হবে, কাউকে গ্রেপ্তার করা হবে না, দেশ থেকে তাড়িয়েও দেওয়া হবে না, আর যারা অনুপ্রবেশকারী তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। বৃহস্পতিবার আরও একবার তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএম মধ্যে পাঠাতে হবে। 2025 সালের 4 এপ্রিল দেশ জুড়ে অভিবাসন এবং বিদেশি আইন কার্যকর করে মোদী সরকার। এই আইন অনুযায়ী ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে বা ধর্মীয় অত্যাচারের ভয়ে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের শরণার্থীর মর্যাদা দেবে ভারত সরকার। এই আইন মেনে বিজ্ঞপ্তিও জারি হয় 2025 সালের 1 সেপ্টেম্বর। যদিও সেই আইন পশ্চিমবঙ্গে কার্যকর করেনি আগের তৃণমূল সরকার। রাজ্যে পালাবদলের পর অভিবাসন এবং বিদেশি আইন বাংলাতেও কার্যকর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন্ট করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে, এবং বিএসএফ বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। এখন প্রশ্ন উঠতেই পারে, অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে তো সিএ আছেই, তাহলে এই আইন কার্যকর করার দরকার কি? সিএএতে সেই সব অমুসলিম নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। কিন্তু 2014 সালের পরও ধর্মীয় অত্যাচারের কারণে বহু হিন্দুকে বাংলাদেশ ছেড়ে এপার বাংলায় চলে আসতে হয়েছে, যাদের মধ্যে বড় সংখ্যায় মতুয়া। এদের অনেকের মধ্যেই আশঙ্কা ছিল তারা তো 2014 পরে ভারতে এসেছেন, সিএএতে আবেদন করতে পারবেন না, তাহলে তাদের কি হবে? তারা কি নাগরিকত্ব পাবেন না? তারা কি ভারতে আশ্রয় পাবেন না? এই আইন বাংলায় কার্যকর করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন 2024 পর্যন্ত যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তাদের প্রত্যেককেই শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, তাদের কাউকে দেশ থেকে তাড়ানো হবে না। এখন প্রশ্ন, এবার কি হবে? সম্ভাবনা অনেক। সিএ এর ডেডলাইন 2014 থেকে বাড়িয়ে 2024 করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে এই শরণার্থীরা সিএএতে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। নাগরিকত্ব পেলে মিলবে ভোটাধিকারও। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বুঝিয়ে দিয়েছেন, যারা সিএএতে উল্লেখ করা ধর্মের মধ্যে পড়েন না, অর্থাৎ যারা মুসলিম এবং বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী, তাদের অবিলম্বে দেশ থেকে বের করে দেওয়া হবে। আদালত নয়, সোজা ডিপোর্ট। অনুপ্রবেশকারীদেরকে কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, এবং তার সংখ্যা প্রত্যেক সপ্তাহে থ্রু ডিজিপি সিএমওতে পাঠাতে হবে। নিউজ 18 বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট, কিন্তু তার সঙ্গে নীতি শিক্ষাও দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের 31শে জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ অভিষেককে, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক, ন্যূনতম 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। রক্ষা কবচ দিলেও নীতি শিক্ষাও দিয়েছেন। তখন যখন এই নির্দেশ দেওয়া হয়েছে, যখন রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, কি বললেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের। 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ যেমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তার আগে যে পর্যবেক্ষণ বিচারপতি একেবারে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই শালীনতা নিয়ে, সেই মন্তব্য নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। রক্ষা কবচ 31শে জুলাই পর্যন্ত দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু শর্ত রাখলেন এবং সেই শর্তের মধ্যে বিদেশ যেতে পারবেন না, বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে, বা তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ পাঠাতে হবে 48 ঘন্টা আগে, এই সমস্ত শর্ত রাখলেন। কিন্তু তার আগে, এটা হচ্ছে আরামবাগে 29শে এপ্রিলের আগে, দ্বিতীয় দফার ভোটের আগে, আরামবাগে গাড়ির ছাদে দাঁড়িয়ে যে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, পর্যবেক্ষণে মন্তব্য করেছিলেন যে একজন তৃণমূল সাংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি কিভাবে এ ধরনের হুঁশিয়ারি দিতে পারেন। অমিত শাহ এসে যেটা বারবার বলেছিলেন, তোলাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি, ধর্ষক যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে।
কিন্তু একজন প্রধানমন্ত্রীর নাম না করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি জল্লাদ বলেছিলেন, আরো অনেক কিছু বলেছিলেন, সেটা শোনাবো তোমাদের দর্শকদেরকে। একেবারে সেইখান সঙ্গে থেকেই- থাকো, শুনিয়ে নি দর্শকদের ঠিক সেদিন কি বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। অয়ন, রাজনৈতিক নেতাদের এহেন মন্তব্য, ভাষার মর্যাদা নিয়ে সরাসরি প্রশ্ন উঠে যায়। একেবারে জনসমক্ষে এইভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো প্রশ্ন তুলেছেন সৌগত ভট্টাচার্য, বিচারপতি হাইকোর্টের